প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন বিসিবির। থাকবে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি। ঝিনাইদহে নানা প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে ক্রিকেটার হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছেন খুদে খেলোয়াড়রা। একাডেমি ও কোচদের পাশে দাঁড়াতে বিসিবির প্রতি অনুরোধ সাবেকদের। লা লিগায় পুরনো রূপে ফিরলেন লিওনেল মেসি। আনসু ফাতির জোড়া গোলে ভিয়ারিয়ালকে ৪-০ গোলে হারালো বার্সেলোনা। সিরিয়ায় ড্র ইউভেন্টাস রোমা ম্যাচ। এবং ইপিএলে রাতে হাই ভোল্টেজ ম্যাচে লড়বে লিভারপুল ও আর্সেনাল। মর্যাদার ম্যাচ জয়ের আশায় মুখিয়ে দু দলই। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মাকসুম, আজ ২৮ সেপ্টেম্বর দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে কিন্তু বেশ কিছু আয়োজন করেছে। যদি বলি সকাল থেকে এখানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত সহ বেশ কিছু আয়োজন করেছে এবং কিছুক্ষণের মধ্যে দুস্থদের আসলে খাবার বিতরণ করা হবে। সেই বিতরণ অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকবেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এবং আজই কিন্তু সেই মহেন্দ্র খন, যদি আপনাকে বলি যে ক্ষণের জন্য গেল ১৪ দিন উন্মুখ প্রতীক্ষায় ছিল, সবকিছু ঠিকঠাক থাকলে আজই কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের ভাগ্য নির্ধারণ হবে। যদি আপনাকে একটু জানিয়ে রাখি, গেল ১৪ই সেপ্টেম্বর যখন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন যে শ্রীলঙ্কার যে শর্তগুলো রয়েছে সেই শর্ত মেনে কোনোভাবেই বাংলাদেশের লঙ্কা সফর সম্ভব নয়, সেই ঘোষণার পর থেকেই কিন্তু গেল ১৪ দিন আসলে গুঞ্জন ছিল হয়তো আজকাল করতে করতে যে কবে আসবে বাংলাদেশ শ্রীলঙ্কা নিয়ে সিদ্ধান্ত। এবং শেষ পর্যন্ত কিন্তু আজ আমরা যতদূর জানতে পেরেছি, আজ 11:30টার সময় লঙ্কান ক্রিকেট বোর্ডের মধ্যে তাদের একটা আনুষ্ঠানিক সভা হয়েছে এবং সেই সভা থেকে কিন্তু সেই সভাটি ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে ১:৩০টার সময় হয়তো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লঙ্কান ক্রিকেট বোর্ড তাদের সেই সিদ্ধান্ত জানাবেন। এবং সেই সিদ্ধান্তর পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন রয়েছেন, তিনি সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে আসলে এই সফরের ভাগ্য সম্পর্কে জানাবেন। আর একটা তথ্য একটু জানিয়ে রাখতে চাই, আজ আপনি জানেন যে ৩ দিন ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছিল, কিন্তু ছুটি দেওয়ার পরেও কিন্তু আজ আমরা দেখেছি বেশ কয়েকজন ক্রিকেটারকে অনুশীলন করতে। এবং আমরা দেখেছি আবু জায়েদ রাহি, যিনি কিনা কোভিড পজিটিভ হয়েছিল, তাকেও আমরা দেখেছি, যদিও তিনি অনুশীলন করেননি। আপনি জানেন যে ক্রিকেটারদের ছুটি কাল পর্যন্ত রয়েছে। এরপর আসলে আজকের সিদ্ধান্তের পরই আসলে জানা যাবে যে ক্রিকেটাররা আবার তাদের যেই ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে তারা উঠবেন কিনা, কিংবা কিংবা পরবর্তী করণীয়। তবে সবকিছুই কিন্তু আজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবং অর্থাৎ নাজমুল হাসান পাপন জানানোর পরেই হয়তো আসলে সবকিছু জানা যাবে। আমরা আসলে চেষ্টা করেছিলাম একাধিক বোর্ড পরিচালকের সঙ্গে কথা বলতে যে কি আসলো লঙ্কান সফরের সিদ্ধান্ত। তারা আমাদের বলেছে আসলে ১:৩০টার সময় হয়তো সব ঠিক থাকলে শ্রীলঙ্কা থেকে সিদ্ধান্তটা আসবে এবং সেজন্য কিন্তু আসলে অপেক্ষাটা করতেই হবে। আরেকটু বিষয় একটু জানিয়ে রাখতে চাই, আগামীকাল কিন্তু ক্রিকেটারদের অনুশীলনের শেষ দিন এবং পরশু দিন থেকে কিন্তু ক্রিকেটাররা আবারও অনুশীলনে ফিরবেন। তবে সেটা ঐচ্ছিক না অনৈচ্ছিক সেটা কিন্তু আসলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং সেটাও আসলে আজকে সন্ধ্যার সময় জানিয়ে দেওয়া হবে। আর হচ্ছে গিয়ে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই সময় যদি শেষ পর্যন্ত লঙ্কা সফরটা বাতিলও হয়, আমরা আসলে জানতে চেষ্টা করছিলাম সেক্ষেত্রে আসলে কি করবে। যেহেতু সবকিছু ঠিক থাকলে গুঞ্জন কিন্তু একটা রয়েছে যে ডিসেম্বরে হয়তো শ্রীলঙ্কা সফরটা চলে যেতে পারে, তাহলে কি করবে, ঢাকা প্রিমিয়ার লিগটা আসলে ফেরাবে কিনা। বোর্ড প্রধান আসলে যেটা জানিয়েছেন যে আসলে ঢাকা প্রিমিয়ার লিগ ফেরাবে না, তারা হচ্ছে গিয়ে হয়তোবা ৩ দলকে নিয়ে একটি সিরিজ করবে। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিসিবির নানা আয়োজন এবং বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে মিরপুর থেকে সরাসরি যোগ দিয়েছিলেন মাহবুব রিমন। যাব পরের খবরে। সমাধান হয়নি বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের ভবিষ্যৎ। উল্টো কোয়ারেন্টিনের শর্ত বিসিবি না মানলে 2 দলের টেস্ট সিরিজ স্থগিত হবে। দেশটির গণমাধ্যমে এমন মন্তব্য করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা। লঙ্কান বোর্ডের এমন অপেশাদারী আচরণে বিরক্ত ক্রিকেটার শাহরিয়ার নাফিস।
তাই ক্রিকেট বোর্ডকে দ্রুতই ঘরোয়া লিগ শুরুর দাবি জানিয়েছেন তিনি। করোনা মহামারীর মাঝে অন্য দেশগুলো যে প্রক্রিয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে, শ্রীলঙ্কা সেখানে একেবারেই ব্যতিক্রম। 14 দিনের কোয়ারেন্টিনের যে শর্ত জুড়ে দিয়েছে তারা, তা এক কথায় অবাস্তব। 2 সপ্তাহ হোটেল রুমে বন্দি থাকতে হবে বাধ্যতামূলক। রুমের বাইরে বের হতে পারবেন না ক্রিকেটাররা। কিন্তু এই 14 দিনে বাংলাদেশের টিম হোটেলের মধ্যে যদি ক্রিকেটারদের জিম, সুইমিং পুলের ব্যবস্থায় আন্তরিক হতো লঙ্কানরা, তাহলে হয়তো সিরিজের টিম করে জ্বলতে থাকা সলতেটা জ্বালিয়েই তুলতো বিসিবি। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের অবস্থান থেকে এক চুলো নড়তে চায় না। আমাদের নিজস্ব স্বাস্থ্যসেবার নিয়মকানুন রয়েছে। আশা করি অন্যান্য দেশও এই বাধ্যবাধকতা গুরুত্বের সাথে পালন করবে। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের নির্ধারিত স্বাস্থ্যের নিয়মাবলীর প্রয়োজনীয়তার সাথে সম্মত না হয়, তবে সিরিজটি স্থগিত করতে হবে। এদিকে লঙ্কান ক্রিকেট বোর্ডের এমন অপেশাদারী আচরণে বিরক্ত জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। লঙ্কান সিরিজ নয়, আপাতত ঘরোয়া ক্রিকেট ফেরানোর জোরালো দাবি নাফিসের। আমি খুবই ইরিটেটিং ফিল করছি। এই সিরিজটা কত আগে ডিসাইড হয়েছিল, এরপরও এটা কিভাবে হবে, কোয়ারেন্টাইন কতদিন হবে, বাংলাদেশ কিভাবে যাবে, এটা তো আগেই ডিসিশন নিয়ে নেওয়া উচিত ছিল। শ্রীলঙ্কা সফর হোক বা না হোক, ঘরোয়া ক্রিকেট যত তাড়াতাড়ি সম্ভব ফেরানো উচিত বলে আমি মনে করি। গত কয়েকদিন হলো লঙ্কান ক্রিকেট বোর্ডের শর্তগুলোর দড়ি টানাটানিতে এই ক্রিকেটারের মতো বিসিবিও ভিতরে খুবই বিরক্ত। দুই বোর্ডের সম্পর্কে তিক্ততা বাড়ছে, অথচ লঙ্কান ক্রিকেট বোর্ডের পরম বন্ধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মনে আছে গেল বছরে কলম্বোতে সন্ত্রাসী হামলার পর প্রথম দেশ হিসেবে 3 ম্যাচের ওয়ানডে খেলে এসেছিল বাংলাদেশ ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। মহামারী, করোনা, আর্থিক সংকট সহ নানা প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে ভালো ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে ঝিনাইদহে খুদে খেলোয়াড়রা। তাই দুর্যোগের মধ্যেই স্বাস্থ্য বিধি মেনে মাঠে অনুশীলন করছে তারা। সংশ্লিষ্টরা বলছেন জেলার ক্রিকেটের উন্নয়নই লক্ষ্য, আর জেলা ক্রীড়া সংস্থা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি আবারও জেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে শুরু হয়েছে ক্রিকেটের অনুশীলন। কাকডাকা ভোরেই শহরের বিভিন্ন এলাকা থেকে কেউ হেঁটে, আবার কেউ বা সাইকেলে আসতে শুরু করেন। বাংলাদেশ ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠান বিসিএসপি নামের একটি ক্রীড়া সংগঠন এই অনুশীলন করায়। আর্থিক সংকট, সামাজিক এবং মানসিক বাধাকে পাশ কাটিয়ে নারী এবং পুরুষ খেলোয়াড়রা এগিয়ে চলেছেন তাদের লক্ষ্য নিয়ে, আশা ভালো ক্রিকেটার হওয়ার। আসলে আমাদের ঝিনাইদহ প্রেক্ষাপটে অনেক প্রতিবন্ধকতা আছে, সেগুলো কাটিয়েও আমরা অনেক চেষ্টা করতেছি যে ভালো কিছু করা যায় কিনা। এখানে একটা ম্যাচে থেকে পড়াশোনা করি, পাশাপাশি খেলাধুলা করি। আজ আল্লাহর রহমতে আমি ঝিনাইদহ জেলা টিমের ক্যাপ্টেন আছি, অনূর্ধ্ব 16। প্রিমিয়ার লিগ খেলছি, প্রিমিয়ার পজিশনে খেলছি, ডিভিশন খেলছি। আমরা মেয়েরা নিজেরা আগ্রহে প্রতিটা দিন মেয়েরা মাঠে আসে নিয়মিত। সবাই প্রতিদিন আসতে পারে না, আবার ঠিক মতন তারা খাবার পায় না, পুষ্টিকর খাবার পায় না, সেহেতু তারা মাঠে এসে প্র্যাকটিস করতে গেলে দুর্বল হয়ে যায়। আমরা এই করোনাকে জয় করে আমাদের সাফল্যের দিকে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনতে জেলা পর্যায়ের এসব ক্রিকেট একাডেমি এবং কোচদের পাশে দাঁড়াতে বিসিবির প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। ক্রিকেটকে ডেভেলপমেন্ট করার স্বার্থে আমি বিসিবিকে অনুরোধ করব যে আপনারা এই মানের কোচগুলোকে একটু দেখবেন, আপনারা সার্বিক সহযোগিতা করবেন, কারণ আমরা জানি বিসিবির উদ্দেশ্যটাই কিন্তু তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটকে তুলে নিয়ে আসা। জেলার ক্রিকেটারদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিসিএসপি, জানালেন প্রতিষ্ঠানের পরিচালক। জুন মাস থেকে সপ্তাহে 1 দিন, জুলাই মাস থেকে সপ্তাহে 3 দিন এবং আগস্ট সেপ্টেম্বর থেকে আমরা আস্তে আস্তে সপ্তাহে এখন 4 দিন করে প্র্যাকটিস করাচ্ছি। তো এই করোনার দুঃসময়েও কিন্তু চেষ্টা করেছি বাচ্চাদেরকে মাঠে রেখে তাদের ফিটনেস লেভেলটাকে ধরে রাখা। এদিকে করোনা মহামারীতে খেলোয়াড়দের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার এই কর্মকর্তা। আগামী দিনেও আমাদের পরিকল্পনা আছে, আমাদের স্কিম নেওয়া আছে, যেভাবে হোক না কেন খেলার মানকে উন্নত করা এবং বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য পজিশন পাওয়ার জন্যে আমরা তাদেরকে সার্বিকভাবে পাশে থেকে আমরা তাদেরকে সহযোগিতা করব। 2008 সালে বাংলাদেশ ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠান বিসিএসপি ঝিনাইদহে যাত্রা শুরু করে। বর্তমানে খেলোয়াড়ের সংখ্যা 80 জন। প্রতিষ্ঠানের 15 জন শিক্ষার্থী জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ের ক্রিকেটে অংশ নিয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ। ইউরোপীয় ক্লাব ফুটবল প্রসঙ্গ। জয় দিয়ে লা লিগার এবারের মৌসুম শুরু করেছে বার্সেলোনা। আনসু ফাতির জোড়া গোলে ভিয়ারিয়ালকে 4-0 গোলে হারিয়েছে কাতালানরা। ম্যাচে একটি গোল করেছেন লিওনেল মেসিও।
পুরনোদের অনেকেই তাঁবু ছেড়েছেন, নতুনরা এসে সে জায়গা পূরণ করেছেন। ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচে আরও একটা কারণে চোখ ছিল ফুটবল দুনিয়ার। বার্সেলোনা ছাড়তে চেয়ে গেল কয়েক মাস ধরে নানা নাটক হয়েছে লিওনেল মেসি ও ক্লাব কর্তাদের মাঝে। শেষ পর্যন্ত গলেছে বরফ। চুক্তি নিয়ে নানা জটিলতায় বুকে পাথর চেপে বার্সেলোনাতেই রয়ে গেছেন মেসি। গেল কমাসের স্নায়ুযুদ্ধের পর কেমন রূপে ফিরবেন মেসি? প্রশ্নটা ঘুরে ফিরে আসছিল সমর্থকদের মনে। কাগজে কলমে শান্তির পরশ থাকলেও এত তিক্ততার পর প্রিয় ক্লাবের প্রতি আগের যে টান আর থাকবে না, সেটাই তো স্বাভাবিক হওয়ার কথা। তবে মানুষটা যে লিওনেল মেসি, ফুটবল যার রন্ধ্রে রন্ধ্রে, তাকে তো আর অভিমান মানায় না। তাই মেসি খেললেন রাজার মতোই। আক্রমণ ভাগে তার সঙ্গী 17 বছরের টকবগে তরুণ আনসু ফাতি আর বায়ার্ন মিউনিখ থেকে ফেরা কৌতিনীয় অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল। শুরু থেকেই আক্রমণ ভাগের তাণ্ডবে কোণঠাসা ভিয়ারিয়াল। নো ক্যাম্পে 15 মিনিটেই সৌরভ ছড়িয়েছেন ফাতি। জর্ডি আলবার সহায়তায় গোল করেন স্প্যানিশ উইঙ্গার। কোম্যান যুগের সূচনা লগ্নে 4 মিনিট পর আবারও ফাতি ঝলক। ব্রাজিলিয়ান কৌতিনীয়র পাশে গোল করে কাতালানদের 2-0 লিড উপহার দেন ফাতি। 2 গোলের পর ফাতিকে কড়া নজরে রাখেন ভিয়ারিয়ালের রক্ষণ ভাগের ফুটবলাররা। 34 মিনিটে তাকে ফাউল করে বসেন মারিও গাসপার। পেনাল্টি পায় বার্সা। ফাতি সুযোগ পেলে হয়তো হ্যাট্রিক হয়ে যেত তখনই, কিন্তু ছাড় দেননি মেসি। পেনাল্টি থেকে গোল করেন এই আর্জেন্টাইন তারকা। এ গোলে হয়তো কিছুটা স্বস্তি খুঁজে নিতে পারেন বার্সেলোনা সভাপতি বার্তোমেউ। ছন্ন ছাড়া ভিয়ারিয়াল বিরতিতে যাওয়ার আগে করে বসে বড় ভুল। আত্মঘাতী গোল করেন পাউতেরেস। 4-0 লিড বাড়ায় বার্সেলোনা। শেষটায় আরো কয়েকটা গোলের সুযোগ পায় কাতালানরা, কিন্তু কাজ হয়নি। দারুণ জয়ে বার্সেলোনা অধ্যায় শুরু করলেন রোনাল্ড কোম্যান। পারভিন আক্তার, সময় সংবাদ। সিরিয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছে ইউভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে 10 জনের দল নিয়েও রোমার সঙ্গে 2-2 গোলে ড্র করেছে তুরিনের ওল্ড লেডিরা। এদিকে লিগ ওয়ানে রেইন্সের বিপক্ষে 2-0 গোলে জিতেছে পিএসজি। স্তাদে অলিম্পিকো ইউভেন্টাসের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে সাম্পদোরিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী ছিল আন্দ্রে পিরলোর দল। প্রতিপক্ষ রোমা, তাই সতর্ক পিরলোর দল, কারণ গেল আসরে ওল্ড লেডিদের 3-1 গোলে হারানোর সুখস্মৃতি আছে রোমার। নিজেদের মাঠে এ ম্যাচে শুরু থেকেই পিরলোর দলকে শাসন করেছে পাওলো ফনসেস্কা শিষ্যরা। ফলাফলও আসে 31 মিনিটে। ভেরতির শট ডি বক্সে থাকা আদ্রিও র্যাবিওর হাতে লাগলে পেনাল্টি পায় রোমা। কোনো ভুল করেননি ফরাসি এই মিডফিল্ডার। জর্ডান মার্সেল ভেরেতুর গোলে উল্লাসে মাতে স্বাগতিকরা। 44 মিনিটে সমতা ফেরায় বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্টাস। পেনাল্টি থেকে গোল করে দলকে রক্ষা করেন রোনালদো। স্বস্তিটা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের যোগ করার সময় পাল্টা আক্রমণে আবারও সেই ভেরেতু। ইউভেন্টাস গোলরক্ষককে প্রতিরোধের কোনো সুযোগই দেননি। 2-1 এগিয়ে যায় রোমা। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণে যায়, তবে ভুল পাসে সেগুলোর কোনোটি আলোর মুখ দেখেনি। 61 মিনিটে বিপর্যয় নামে ইউভেন্টাস শিবিরে। মাঝ মাঠে হেনরিক মাখতারিয়ানকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন র্যাবিও। 10 জনের দলে পরিণত হয় ইউভেন্টাস। হারের পথে দল। তখনই ত্রাণকর্তা সেই ক্রিস্টিয়ানো রোনালদো। দানিলোর ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন এই তারকা। এ নিয়ে এবারের সিরিয়ায় 3টি গোল করলেন রোনালদো। তার গোলেই শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে হার এড়ায় ইউভেন্টাস। লিগ ওয়ানে অবশ্য কোনো বিপর্যয় হয়নি। রেইন্সের বিপক্ষে ম্যাচে দলকে দারুণভাবে রক্ষা করেছেন ইকার্দি। ম্যাচের শুরু থেকে একের পর এক সহজ সুযোগ নষ্ট করেন নেইমার, এমবাপ্পেরা। সে তুলনায় নিজেদের লক্ষ্যে অবিচল ছিলেন আর্জেন্টাইন তারকা। 9 মিনিটে করেন প্রথম গোল। এরপর চেষ্টা করেও পেরে ওঠেনি দ্য প্যারিসিয়ান। অবশেষে 62 মিনিটে আবারও সেই ইকার্দির জাদুতে প্রাণ ফেরে পিএসজি সমর্থকদের। 2-0 গোলের জয়ে প্রতিপক্ষের মাঠ ছাড়ে টাচেল শিষ্যরা। পারভিন আক্তার, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল ও আর্সেনাল। মর্যাদার ম্যাচে জয়ের আশায় মুখিয়ে দু দলই। অ্যানফিল্ডে এই লড়াই শুরু হবে রাত 1টায়। ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়িয়েছে খুব বেশি দিন হয়নি। মৌসুমের সবে শুরু। এর মধ্যেই বিগ ম্যাচ নিয়ে হাজির দুই বড় ক্লাব লিভারপুল ও আর্সেনাল। সুপার সানডে রোমাঞ্চের আমেজ কমতে না কমতেই আরও একটি জমজমাট লড়াই। এ যেন না চাইতেই এক পশলা বৃষ্টি। করোনার মাঝে ফুটবলীয় উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত ফুটবল দুনিয়া। লিভারপুলের শেষ 8 ম্যাচের মধ্যে 3টিরই প্রতিপক্ষ ছিল আর্সেনাল। শুধু কি তাই, এ ম্যাচের পর আগামী শুক্রবার লিগ কাপের চতুর্থ রাউন্ডেও দেখা হবে এ দু দলের।
ইপিএলে 2017 সালের পর অ্যানফিল্ডে অপ্রতিরোধ্য অলরেইড 60 ম্যাচ অপরাজিত আছে লিভারপুল। এ যাত্রা আর্সেনালকে হারিয়ে অব্যাহত রাখার লক্ষ্য ক্লপের দলের। ইপিএলে লিডস ইউনাইটেডের পর চেলসিকে হারিয়েছে লিভারপুল, আর সবশেষ ম্যাচে তো লিগ কাপে তাদের কাছে উড়ে গেছে পুচকে লিংকন সিটি। তাই সতর্ক থাকতে হবে গানারদের। আর্সেনালের বিপক্ষে ফিট হয়ে উঠতে না পারায় খেলতে পারবেন না লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন। অভিষেক হচ্ছে থিয়াগো আলকান্ত্রার। খেলতে পারবেন না জেমস মিলনার, চেম্বারলাইন ও জোয়েল ম্যাথি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর এবং কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিষয়টি জানিয়েছে বাফুফের আইন উপদেষ্টা এইচ.এম. তানভীর। এদিকে আসন্ন বাফুফে নির্বাচন মনিটরিংয়ে 3 সদস্যের পর্যবেক্ষক দল রাখা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। পান থেকে চুন খসলেই যেন গালমন্দ করতে হবে কাজী সালাউদ্দিনকে, অথচ বাফুফের নির্বাহী কমিটিতে আছেন 21 জন। গেল 12 বছরে অনেক ব্যর্থতাই তার আছে, তবে তার কোনো কিছুই কি নেই বাকি 20 জনের? শুধু সালাউদ্দিনই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই হেয় প্রতিপন্ন করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। নেট দুনিয়া সহজলভ্যতার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে যে খবরগুলো ছড়িয়ে যায় খুব সহজেই, তবে এবার কুৎসা রটনাকারীদের কণ্ঠ রোধ করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর এবং কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, বিটিআরসি চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক, র্যাবের মহাপরিচালক এবং ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বাফুফে। 5 পৃষ্ঠার নোটিশের মূল বক্তব্য, ফেসবুক, ইউটিউব অথবা ওয়েবসাইটে বাফুফের লোগো ব্যবহার করে কোনো মিথ্যা, কুরুচিপূর্ণ, মানহানিকর এবং অপমানজনক পোস্ট দিলে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই নাকি 10টি আইডি শনাক্ত করে পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ফেডারেশন। এদিকে করোনা ভাইরাসের কারণে আসন্ন বাফুফে নির্বাচনে এএফসি প্রতিনিধিরা সশরীরে উপস্থিত হতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তাই ভোট মনিটরিংয়ে 3 সদস্যের কমিটি করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনটি যাতে সুস্থ এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে, এই কারণে আমরা একটি জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নিয়ে মন্ত্রণালয় কর্মকর্তাদের সমন্বয়ে একটি মনিটরিং টিম আমরা ইতিমধ্যে করে দিয়েছি। আশা করছি যে এই টিমটি হয়তো 2-1 দিনের মধ্যে কার্যকর হবে এবং সেটি নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সার্বক্ষণিকভাবে এই নির্বাচনটিতে অবাধ এবং সুষ্ঠু হতে পারে এ বিষয়ে তারা সার্বক্ষণিক মনিটরিং করবে। তবে এই পর্যবেক্ষক টিম ঠিক কি কাজ করবে তা স্পষ্ট করতে পারেননি প্রতিমন্ত্রী, কারণ বাফুফে নির্বাচনে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ সমর্থন করে না ফিফা ও এএফসি। খুব শীঘ্রই এই বিষয়ে একটি এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে। রাতে আইপিএলের বিগ ম্যাচে মুখোমুখি হবে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স এবং রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। পাঞ্জাবকে হারালো রাজস্থান রয়্যালস। বাফুফে নির্বাচনের আরও খবর। প্যানেলের বাইরে থেকে নির্বাচন করলেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সহসভাপতি প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, সংঘবদ্ধভাবে নির্বাচন করলে যোগ্য প্রার্থীদের ভিড়ে সম্ভাবনা থাকে অযোগ্যদেরও নীতি নির্ধারণী পর্যায়ে চলে আসার। নির্বাচিত হলে স্পোর্টস সায়েন্স মেনে ফুটবলার তৈরির প্রতিশ্রুতি তাবিথের। একই সঙ্গে দেশেই টেকনিক্যাল কোচ লাইসেন্সিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। এই 10-এ সম্ভব হয় অনেক অসম্ভব, আবার এই 10-এর ভিড়েই লুকিয়ে থাকে অথর্ব কেউ। আসন্ন বাফুফে নির্বাচনে এখন 10-এরই মেলা, যেখানে অনেক যোগ্য লোকের ভিড়ে শুধুমাত্র প্যানেলের অজুহাতে প্রশ্নবিদ্ধরাও যে আছে ভোটের দৌড়ে। অবশ্য এসবের ভিড়ে একেবারেই আলাদা তাবিথ আউয়াল। এর আগেও প্যানেলের বাইরে থেকে নির্বাচিত হয়েছেন তিনি, এবারও একই পথে বাফুফের সহসভাপতি। প্যানেল বেসড নির্বাচন যে আমরা করি সেটা আমি মনে করি কিন্তু দুঃখজনক। যেভাবে আমরা খেলোয়াড় হিসাবে একটা দল গঠন করি, আমিও মনে করি যে ইন্ডিভিজুয়াল ইলেক্টেড প্রতিনিধি এসে ফাইনালি একটা দল গঠন করবে, ফুল ফেডারেশন কমিটি যেটাকে আমরা বলি। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে সেই নীতিকে ঠিক রাখার জন্য আমি কখনো কোনো প্যানেলে যাই না, যোগদান দিই না, ভবিষ্যতেও আমি কোনোদিন দিব না। বেশ নাকানি চুবানি খাওয়ার পর এখন গ্রাসরুট নিয়ে কাজ করছে বাফুফে, তবে সেটা কতটা বিজ্ঞানসম্মত তা নিয়ে প্রশ্ন থেকে যায়। তাবিথের প্রতিশ্রুতি, আবারও বাফুফের দায়িত্বে এলে ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন একদম স্পোর্টস সায়েন্স মেনে। সায়েন্স বলে, স্পোর্টস সায়েন্স বলে যে 8 বছর বয়সের থেকে একটা কিশোরী উচিত বলের সাথে কন্ট্যাক্টে আসা, অ্যান্ড প্রতিদিন নিয়মিত অ্যাটলিস্ট
1 ঘন্টা বল কন্ট্যাক্ট থাকা উচিত, বয়স 8-এর থেকে, তবে 12 হলে আরও বাড়ে, 14 হলে আরও বাড়ে। তা আমরা চাবো যে গ্রাসরুটস ফুটবলটাকে ডেভেলপ করতে, যেখান থেকে প্লেয়ারের পাইপলাইন থাকবে, যেখান থেকে ডেভেলপড প্লেয়ার চলে আসবে। এফসি কোচিং লাইসেন্সিং এখন বাফুফের নিয়মিত প্রোগ্রাম, কিন্তু তা কতটা প্রভাব ফেলেছে উন্নয়নে তা দৃশ্যমান নয়। তাই এখানে ঢেলে সাজানোর পরিকল্পনা সহসভাপতি প্রার্থীর, সুযোগ তৈরি করতে চান টেকনিক্যাল লাইসেন্সিং এর। স্পেসিফিক টেকনিক্যাল কোচ যেগুলো, এ লাইসেন্স বলেন, গোলকিপিং, ফিটনেস, ডিফেন্সিভ আছে, অফেন্সিভ আছে, অনেক টেকনিক্যাল কোচিং আমাদের কিন্তু অ্যাভেলেবল আছে। সেরকম আমরা কোচ তৈরি করতে চাই। আমাদের জাতীয় দলে খেলার মতো অ্যাটলিস্ট 200টা প্লেয়ার আমরা দেখতে চাই। 200 প্লেয়ার থেকে নিয়মিত আমরা বাছাই করতে পারবো। এছাড়াও জাতীয় দলের জন্য ফুটবলার তৈরি এবং র্যাঙ্কিং এর উন্নতি ভাবনায় আছে তাবিথ আওয়ালের। সেটা আশ্বাস আর প্রতিশ্রুতির বাইরে গিয়ে দেখুক আলোর দিশা। নির্বাচিত হওয়ার জন্য আমি এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আজ রাতে আইপিএলের বিগ ম্যাচে মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচ ছাপিয়েও দুই অধিনায়কের লড়াই দেখতে মুখিয়ে আছে পুরো ক্রিকেট দুনিয়া। খেলাটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8টায়। কাগজে কলমে টুর্নামেন্টে দুই সেরা দল হওয়া সত্ত্বেও মাঠের পারফরমেন্সে খুব একটা চমক দেখাতে পারেনি কেউই। প্রথম ম্যাচে রোহিত নিষ্প্রভ থাকায় সহজ জয় পেয়েছিল চেন্নাই, কিন্তু পরের ম্যাচেই ডুবন্ত দলটাকে টেনে তোলেন রোহিত শর্মা। নামে ভারে দলটাতে অনেকে থাকলেও অধিনায়কের ওপরই থাকছে স্পষ্ট লাইট। তবে ফর্মে থাকলেও আরসিবির জন্য চিন্তার কারণ হবেন সূর্যকুমার, সৌরভ তিওয়ারিরা। এদিকে বোলিংয়ে বেশ ছন্দে আছে মুম্বাইয়ানরা। বুমরা বোল্টের সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছেন প্যাটিনসন, তবে এই ম্যাচে তার বদলি হতে পারেন আরেক অজি কোল্টন নাইল। জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে আছে বেঙ্গালুরুও, তবে এবি ছাড়া এখনও ফর্মের ছিটে ফোটাও দেখা যায়নি অন্য কোনো ব্যাটসম্যানের মাঝে। ফিল্ডিংয়েও খুব একটা আশা দেখাতে পারছে না কোহলি বাহিনী, যদিও বোলিং আক্রমণটা বেশ ছন্দে আছে আরসিবির। স্টেইন, চাহালরা জ্বলে উঠলে জমজমাট একটা লড়াইয়ের আশা করাই যায়। আবারও লা লিগার খবর। গ্রানাদাকে 6-1 গোলে উড়িয়ে দিয়ে লিগে উড়ন্ত সূচনা করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রোজি ব্ল্যাঙ্কোদের হয়ে অভিষেক ম্যাচে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। নিজেদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটনোতে ম্যাচের মাত্র 9 মিনিটে স্কোর করেন দিয়েগো কস্তা। গ্রানাদা কিছুটা প্রতিরোধ গড়ায় 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। বিরতির পর 47 মিনিটে মার্টিন কোরেয়া স্কোর করেন। 65 মিনিটে গোল করেন হুয়াও ফেলিক্স। 71 মিনিটে মাঠে বদলি হিসেবে নামেন লুইস সুয়ারেজ, নেমেই গোল করেন লরেন্তেকে দিয়ে। 85 মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে গোলের খাতা খোলেন সুয়ারেজ। মিনিট 5 পর আরও 1 গোল করেন এই উরুগুয়ান স্টার। তাতে 6-1 গোলের বড় জয় পায় রোজি ব্ল্যাঙ্কোরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট। জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এসে এই ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এখন থেকে প্রধানমন্ত্রীর নামে এই টুর্নামেন্ট প্রতি বছরই আয়োজনের কথাও জানিয়েছেন দাবা ফেডারেশনের সভাপতি বেনজির আহমেদ। উপলক্ষটা বিশেষ। প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনের প্রাক্কালে আয়োজিত জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতার পর্দা নামানোর আনুষ্ঠানিকতা। এই টুর্নামেন্ট এখন থেকে আয়োজিত হবে প্রতি বছরেই, আনুষ্ঠানিক ঘোষণা ফেডারেশনের সভাপতির। আজকে আমরা এই সুযোগ ঘোষণা করতে চাই যে এই টুর্নামেন্টটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছি। এটাকে আমরা কানাডা ইউনিভার্সিটির সহযোগিতায় এটাকে প্রতি বছরই আয়োজন করি। আসছে মার্চে আরও ঘটা করে একটা গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট করতে যাচ্ছে ফেডারেশন, জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা এই মুজিব বর্ষে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট, একটা বড় পরিসরে আন্তর্জাতিক টুর্নামেন্ট ইনশাল্লাহ আমরা আয়োজন করব। স্বাগতিক হিসেবে আশানুরূপ সাফল্য না পেলেও সন্তুষ্ট অংশগ্রহণকারী দাবাড়ুরা। বিভিন্ন দেশের প্লেয়ারদের সাথে খেলতে পারতেছি, তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। আসলে বাংলাদেশি প্লেয়ার আরো ভালো করতে পারতো, কিন্তু অনেকদিন আসলে খেলার সাথে নাই। তো বিদেশি দাবাড়ুদের শিগগিরই পৌঁছে দেওয়া হবে অর্জিত প্রাইজ মানি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার পার্থে হয়ে গেল পিবিসি অল নেশনস টি20 প্রিমিয়ার লিগ ফাইনাল। এতে চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স পার্থ, রানার্স আপ হয় পার্থ একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 127 রান সংগ্রহ করেছিল। জবাবে পার্থ একাদশ 15 ওভারে 79 রান করে অল আউট হয়ে যায়। টুর্নামেন্টটির আয়োজক অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত প্রবাসী বাংলাদেশি ক্রিকেটারদের সংগঠন পার্থ বেঙ্গল ক্লাব।
টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে 30টি দল। করোনা ভাইরাসের মাঝে গত 26 জুলাই থেকে টুর্নামেন্ট শুরু হয়। গেল 3 মাসে মোট 160টি ম্যাচের সফল আয়োজন করেন আয়োজকরা। পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল কোভিডের কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার গাইডলাইন অনুযায়ী ছিল অতিরিক্ত স্বাস্থ্য সচেতনতা। উল্লেখ্য যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় করোনার কোনো দৌরাত্ম্য না থাকায় সেখানকার স্থানীয় সরকার গত জুন মাসের শেষ সপ্তাহ থেকে লকডাউন তুলে নেয়। এই কোভিড লকডাউনের সময় আন্তর্জাতিক টুর্নামেন্ট ব্যতি রেখে গোটা পৃথিবীতে হাতে গোনা যে 2-1টি রাজ্য অবাধে খেলাধুলা করতে পারছে তার মধ্যে অস্ট্রেলিয়ার পার্থ অন্যতম। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন বিসিবির, থাকছে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি। ঝিনাইদহে নানা প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে ক্রিকেটার হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছেন খুদে খেলোয়াড়রা। একাডেমি ও কোচদের পাশে দাঁড়াতে বিসিবির প্রতি অনুরোধ সাবেকদের। লা লিগায় পুরনো রূপে ফিরলেন লিওনেল মেসি। আনসু ফাতির জোড়া গোলে ভিয়ারেলকে 4-0 গোলে হারালো বার্সেলোনা। সিরিয়ায় ড্র ইউভেন্টাস রোমা ম্যাচ। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়।